আচ্ছা, প্রথমত বলি, জিকে সব মুখস্থ করা যাবে না। এখন এই কথাটা কেন বললাম? কিছু, কিছু জিনিস হ্যান্ড নোট করতে হবে। হ্যান্ড নোটস বলতে যে তোমাকে সুন্দর করে ধারাপাত লিখতে হবে সেটা না। তোমার পরীক্ষায় মার্ক পাওয়ার জন্য যে জিনিসটা তোমার মনে থাকবে না, যে জিকেটা, যে এমসিকিউটা আমার মনে থাকবে না, ধরো এইটার শাখাটা একটা কি আছে এইটা। এইভাবে জাস্ট আমরা আমাদের সুবিধার্থে যাতে আমরা পরীক্ষার আগে জিনিসটা দেখতে পারি, সেই হিসেবে আমরা জিনিসটা লিখে রাখবো। এখন কেন বললাম এই কথাটা? কারণ পরীক্ষার আগ মুহূর্তে যে পড়াটা পড়ি ওটাই কিন্তু সবচেয়ে মেইন পড়া। এখন সেই সময় কিন্তু আমরা জিনিসগুলা কিছু করতে পারি না ওইভাবে। ধারাপাত একটু, একটু দেখেছি কিন্তু জিকেটা এইজন্য মনে থাকে না। এইজন্য জিকে হ্যান্ড নোট করতে হবে। অনেকে বলবা যে সময় থাকে না, এত জিকে কিভাবে হ্যান্ড নোট করব? পসিবল। এখন আমি তোমাদেরকে এই টপিকসটা থেকে আজকে যে জিনিসটা দেখাবো অবশ্যই হ্যান্ড নোট করে রাখবা খাতায়। আর ইনশাল্লাহ বলতে পারি যে তোমরা কমন পাবা। কারণ এখানে কিছু, কিছু জিনিস বাছাই করে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো তুলে ধরছি। এখন বিভিন্ন ভার্সিটি, বিসিএস সবগুলো কিন্তু একত্র করা হয়েছে মোটামুটি। এখন তুমি যদি জিনিসটা একটু দেখো শেষ পর্যন্ত, তুমি নিজেই বুঝতে পারবা যে জিনিসটার গুরুত্ব কতটুকু। আমরা কথা না বাড়াই জিনিসটা শুরু করি। আজকে আমরা দেখব প্রাচীন বাংলার ইতিহাস, প্রাচীন বাংলার বিভিন্ন শাসন আমল। প্রথমে এই জিনিসটা দেখো তো, যে হরিকেল নামটা তোমরা শুনছিলা? অবশ্যই মোটামুটি কিন্তু সবাই শুনছো। এখন এই হরিকেল নামটা কি? আমাদের হচ্ছে সিলেট আছে না, সিলেট, এই সিলেটের অন্তর্গত একটা জনপদ। মানে সিলেটের জনপদের অন্তর্ভুক্ত এটা, প্রাচীন যেটা কালে, প্রাচীনকালে কিন্তু, এখন না, প্রাচীনের কথা বলতেছি। আমরা জাস্ট এইভাবে লিখে রাখবো যে সিলেট। তাহলে জিনিসটা তো বুঝতে পারবো। যদি আমাদের কোশ্চেনটা আসে যে সিলেট কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল, তাহলে হরিকেল। জিনিসটা কি বুঝাইতে পারছি? আচ্ছা, আরেকটা কথা আছে যে বাংলাদেশের প্রাচীন জনপদ কোনটি। বাংলাদেশের যদি বলে প্রাচীন জনপদ, তাহলে সেটা কি দেবো? পুন্ড্র। এই নামগুলো আমাদেরকে মনে রাখতে হবে। পুন্ড্র। আমাকে ধারাপাত নোট করতে হবে না, এইভাবে লিখে রাখবা। বুঝতে পারছো? আচ্ছা, আমি যদি বলি যে পাথরের চাকতিতে, পাথরের যে একটা পাথর, এইটার চাকতি থাকে কিছু কিছু, এই চাকতিতে লিখে রাখা হইতো তোমার আগে বিভিন্ন প্রাচীন লিপিগুলো, সেটা কোথায়? মানে পাথরের চাকতিতে লিপিবদ্ধ কোনটা? মহাস্থানগড়ের জিনিসগুলো, এটা মনে রাখবা। যে মহাস্থানগড়ের যে জিনিসগুলো আছে আগের জিনিস, সেগুলো তোমার পাথরের চাকতিতে লিপিবদ্ধ। আমি কি জিনিসটা বুঝাইতে পারছি? দেখো, আমি যদি বলি যে বাংলাদেশের প্রাচীনতম যে লিপি, এখন সেটার নাম কি? দেখো তো, তাম্র লিপি। এগুলো কি খুব আহামরি নোট? তোমার এই নামগুলো যখন চোখে দেখবা এইভাবে, তখন তোমার জিনিসটা ভাসবে যে তাম্রলিপি হচ্ছে বাংলাদেশের প্রাচীনতম লিপি। প্রাচীনতম লিপি হচ্ছে কোনটি? বাংলাদেশের, মানে বাংলাদেশের প্রাচীনতম লিপি হচ্ছে তাম্রলিপি। এইভাবে জিনিসগুলো নোট করবা। আমি আশা করি কথাটা তোমাদেরকে বুঝাইতে পারছি। আচ্ছা, আচ্ছা, আমরা বললাম না একটু আগে যে মহাস্থানগড়ের যে পাথরের জিনিসে লেখা ছিল খোদাই করা। এখন আমি যদি এইভাবে কোশ্চেনটা করি যে বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোথায় অবস্থিত, এইখানে কিন্তু মহাস্থানগড়ে বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র অবস্থিত। যদি আমি কোশ্চেনটা এমন করি যে প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি, প্রাচীনতম নগর কেন্দ্র, এটা হচ্ছে কি প্রাচীনতম নগর কেন্দ্র হচ্ছে তোমার মহাস্থানগড়। বুঝতে পারছো বিষয়গুলো? আচ্ছা, আমরা কি দেখতে পাচ্ছি জিনিসগুলো? আচ্ছা, দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে যদি বলি, দেখো যে বাংলাদেশের একটা, আচ্ছা নামটা আগে বলি, যে কর্ণ সুবর্ণ নামটা তোমরা শুনছিলা? কর্ণ সুবর্ণ, এটা কিন্তু আমাদের অনেক জায়গায় আসছিল। ডিইউতে আসছিল, তোমার জেইউতে আসছিল, বিসিএস এ আসছিল। কর্ণ সুবর্ণ, দেখো যে এই কর্ণ সুবর্ণ বাংলাদেশের প্রাচীনতম নগর, কর্ণ সুবর্ণের অবস্থান কোথায়? এটা হচ্ছে তোমার মুর্শিদাবাদে। আমরা বললাম প্রাচীনতম নগর কেন্দ্র কোথায়, সেটা হচ্ছে মহাস্থানগড়ে। আর দেখো কোশ্চেনগুলো কি একই টার্মের। আবার প্রাচীনতম নগর কোনটা, নগর আর নগর কেন্দ্র আলাদা। আর এটা টেনশন খাওয়ার দরকার নেই, কারণ মহাস্থানগড় ওখানে থাকবে না। ধর অপশনগুলো এমন থাকবে: মুর্শিদাবাদ, বগুড়া, রাজশাহী। মানে কর্ণ সুবর্ণবাদ কোথায়? এটা হচ্ছে তোমার মুর্শিদাবাদে। এটা একটু মনে রাখতে হবে যে মুর্শিদাবাদে কর্ণ সুবর্ণ অবস্থিত। আচ্ছা, বুঝতে পারছো? কর্ণ সুবর্ণ অবস্থিত না, মানে প্রাচীনতম নগর বলা হয়তো এটাকে। আচ্ছা, আমরা যদি বললাম যে জিকে তো সব মুখস্থ করা যাবে না, কিছু কিছু মনে রাখতে হবে, তোমাদেরকে একটা উদাহরণ দেখাই। যে দেখো, আমি যদি বলি যে বাঙালা, বাঙালা, বাঙ্গালা আছে, এই জিনিসটাকে আমরা বাঙালা এইভাবে বলতে পারি না? দেখো তো, আরবি হরফে আমরা বিভিন্ন জিনিস টান, বিভিন্ন জবর জের পেশ, যে জায়গাগুলোতে হরকত চিহ্ন মানে একটু টান টাইপের থাকে না? এখন যে বাঙালা এই কথাটা যখন থাকবে, তখন আমরা জিনিসটা কি দেবো? মানে কোশ্চেনটা কি ছিল? ধরো কোশ্চেনটা এমন হবে যে কোন শাসকদের আমলে বাংলা ভাষাভাষী
অঞ্চলটা মানে বাঙ্গালা নামে পরিচিত ছিল। এখন বাঙ্গালা এইভাবে দেওয়া থাকবে, হটা দেওয়া থাকবে না। কিন্তু আমরা যে এখন পড়লাম, আমি তোমাকে বললাম এই কারণে মনে থাকবে দেখিও, যে ভাবতেছো আমি কিভাবে মনে রাখবো। বাঙ্গালা এই জিনিসটা একটা একটা ধাক্কা আসতেছে। এখন এই ধাক্কাগুলো কোথায় আছে? আমাদের মুসলিমের মাঝেই আছে। আমরা যখন আরবি পড়ি তখন আসে। এখন আমি যদি বলি যে কোন শাসক? মুসলিম শাসক। বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে এইভাবে জিনিসগুলো পড়তে হবে যে ধরো এইখানে আসলো যে চৈনিক পরিবারাচক ফাফিয়েন বাংলায় যান কোন সময়ে? আচ্ছা, চীনের মানুষজন সাইসু ফাফি এইভাবে কথা বলে না? তাহলে কি মনে রাখবো? ফাফিয়েন। ফাফিয়েন। বুঝতে পারছো? এই ফাফিয়েন কি করছিল তোমার, মানে এই যে বাংলায় আসছিল কার সময়? চৈনিক মানে মানে এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ইনি বাংলায় এসেছিলেন। ফাফিয়ান। এই চীনা পরিব্রাজকটার নাম হচ্ছে ফাফিয়ান, এইটা মনে রাখতে হবে। অথবা তুমি মনে রাখবা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিভাবে মনে রাখবা? দুইভাবেই তো আসতে পারে জিনিসটা। আমি কি কোশ্চেনটা লিখে দিব? বলি, দেখো তোমরা লিখে নিও যদি পারো। যে চৈনিক পরিব্রাজক ফাফিয়ান বাংলায় আসছিলেন এনার সময়। দেখো তোমরা এখন কিন্তু জিনিসটা বুঝো নাই কিভাবে মনে রাখবা। এখন চীনের জিনিস বলতে আমরা এই নামটা এমনিতে আমাদের মনে থাকবে যে ফাফিয়ান, ওই ধরনের ভাষা। আর এইটা কিভাবে মনে রাখবো? যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় আসছিল। এখন ফিয়েন দুইটা নাম না? ফিয়েন দুইবার বলতেছি না? এই যে দ্বিতীয়। এইভাবে জিনিসগুলো মনে রাখতে হবে। আমাদের মার্ক দরকার, আমাদের এটার স্থায়িত্ব দরকার না। জাস্ট দাগাইতে পারলে আমি মার্ক পাবো। এখন কিভাবে মনে রাখি সেটা আমার ব্যাপার। দেখো, আমি যদি বলি যে অশোক কোন বংশের শাসক ছিলেন, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা ডিইউতে আসছিল দুইবার। আচ্ছা, আমরা যদি বলি যে অশোক, বলো তো তোমরা কি জানো অশোক কোন বংশের শাসক ছিলেন? আমরা জানবো অশোক মৌর্য বংশের শাসক ছিলেন। তাহলে এটা আমি লিখে দিলাম, না লিখলে আবার সমস্যা হবে। মৌর্য বংশের শাসক ছিলেন। আচ্ছা, আমি যদি বলি যে একটু আগে বললাম না হরিকেল, যে জিনিসটা দেখাবো এটার খুঁটিনাটি সব দেখাবো। দেখো, হরিকেল আগে গেছিল যে তোমাদের, আমি যদি বলি জিনিসটা কেমন হবে কোশ্চেনটা, কেমন বলি। আচ্ছা, মানে প্রাচীন বাংলায় কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশের অংশ ছিল? পূর্বাংশ। তাহলে হরিকেল, সিলেট এই অংশগুলোকে হচ্ছে কি পূর্বাঞ্চল। এগুলো একটু মনে রাখতে হবে, এটা হচ্ছে কি পূর্বাঞ্চলের অংশ। আচ্ছা, আমি রিপিট করতেছি কোশ্চেন। নগর কেন্দ্র কোনটি? প্রাচীন নগর কেন্দ্র, নগর কেন্দ্র মনে আছে তোমাদের? মহাস্থানগড়। এগুলো মনে রাখতে হবে, মহাস্থানগড়। আচ্ছা, তারপরে দেখো, আমি যদি বলি যে বাংলাদেশের একটা সময়কাল আছে, মাৎসান্যায়, বানানটা দেখে নিও। এখন এইটার সময়কালটা লাগবে, এটা হচ্ছে থেকে অষ্টম সপ্তম থেকে অষ্টম শতক, এই শতাব্দীটাকে আমরা এই কথা বলবো। বুঝতে পারছো? একটু আগে কিন্তু আবার দেখছিলাম, আবার রিপিট করছি, মহাস্থানগড় কোন বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন? এগুলো কিন্তু ডিইউ কোশ্চেন, ডিইউ বিসিএস এই ধরনের কোশ্চেনগুলো। দেখো, মহাস্থানগড় কোন বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ছিল? বলতে পারবা? মৌর্য, একটু আগে বলছিলাম, তোমাদেরকে মনে করাই দিচ্ছি। আচ্ছা, আরেকটা লাগবে যে বাংলাদেশ তো অনেক শাসন চলছে আগে থেকেই। এখন প্রথম যে ছিল তার নাম কি ছিল জানো কি? গোপাল ভান্না, গোপাল। তাহলে গোপাল ছিল কি প্রথম শাসক, এই জিনিসটা মনে রাখতে হবে যে বংশানুক্রমিক প্রথম শাসক। আর একটা কোশ্চেন আমাদের, এটা সবারই জানা মোটামুটি, কিন্তু ইম্পর্টেন্ট, বারবার এসে যায়, অনেকবার আসছে ডিইউতে, জেইউতে, কেইউতে, বিসিএসে। দেখো, বর্তমান আমি লিখতেছি না, এইভাবে লিখে লিখে পড়ালে অনেক সময় যাবে, আমরা অল্প সময় অনেক কিছু করব, তোমরা জাস্ট জিনিসগুলা লিখে নিবা। আমি যদি বলি যে বাংলায় প্রাচীন বাংলাদেশ যে জনপদের অন্তর্ভুক্ত ছিল সেটার নাম কি? বঙ্গ। বাংলা কিন্তু বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। আচ্ছা, এই যে সমতট ভূমিটা মনে রাখতে হবে। সমতট ভূমি কোন জায়গাটা? কুমিল্লা, নোয়াখালী নোয়াখালী ও কুমিল্লা। কি বুঝাইতে পারছি কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট? যে সমতট ভূমি তোমাকে চাবে যে কোনটা, সেটা হচ্ছে কি নোয়াখালী ও কুমিল্লা। কোশ্চেনটা হবে এই ধরনের যে দেখো, যে প্রাচীন বাংলা সমতট বা বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল, অথবা এই ধরনের হতে পারে বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হয়। এগুলো কিন্তু বিসিএস এর কোশ্চেন, এটা কিন্তু আরইউতেও আসছিল। আরইউতে সম্ভবত তোমার এটা 23-এ আসছিল, 23-এ। এটা বিসিএস, ডিইউ, আরইউ এই ধরনের কোশ্চেনগুলো এখানে হয়ে থাকে। সমতট ভূমি, আমি কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট টাইপগুলো একত্রিত করছি, অবশ্যই এগুলো নোট করতে হবে। আচ্ছা, আমি যদি তারপর তোমাদেরকে বলি, দেখো যে বাংলাদেশের প্রথম যে স্বাধীন ও সার্বভৌম রাজা কে ছিল? শশাঙ্ক, নামটা তো শুনছো, শশাঙ্ক। শশাঙ্ক। তাহলে
আচ্ছা, আমি কিন্তু বলছি আমাদের মনে রাখতে হবে। এখন তোমরা আমাকে খারাপ ভাবতে পারো, এটা ভাবাটা স্বাভাবিক। কিন্তু আমি তোমাকে ১ মার্ক দিব, এটা হচ্ছে কথা। আমি যদি খারাপভাবে শিখাই, মানে ফাজলামির ছলে, এই জিনিসটা তোমার মনে থাকবে ভাই। বিশ্বাস করো, তোমার ওই জিনিসগুলোই মনে থাকবে, যেগুলো একটু ফাজলামির ছলে পড়াবো। আমাদের বর্তমান সময়ে শশা আপা একদম ভাইরাল। এখন কথা হচ্ছে যে, দেখো এইভাবে মনে রাখতে পারবে শশাঙ্ক নামটা, কারণ ভুলে যাবো আমরা। কারণ অনেক ধরনের নাম থাকে তো মনে থাকে না। তাহলে শশা আপা, শশাঙ্ক দিয়ে মনে রাখবো। কেমনে? যে কোশ্চেনটা ছিল প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা। তাহলে ও এতটাই স্বাধীন হয়েছিল, আর বিস্তারিত আর না বললাম, মানে এতটাই স্বাধীন ও সার্বভৌমত্ব পাইছিল, বয়ফ্রেন্ড নিয়ে কক্সবাজার চলে গেছে। তাহলে কে? শশাঙ্ক। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমি যদি বলি, দেখো যে দীর্ঘ শাসন আমল, দীর্ঘ 4 বছর শাসন করছিল কে? পাল। এইটা মনে রাখবা, পাল বংশগুলো। আচ্ছা, আবার ময়নামতি কোন অংশটা ছিল? ময়নামতি, ময়নামতি কিন্তু তোমার এই ধরনের কোশ্চেন, যে ময়নামতি কোন আমলের সভ্যতা? এটা হচ্ছে পাল আমলের সভ্যতা। এই জিনিসগুলো একটু জানতে হবে। আচ্ছা, আমাদের যে সিন্ধু সভ্যতা আছে না, এটা কোন কোন জিনিসটা মিলে হয়ে থাকে? তা ধরো তোমার এটা যে সি ইউনিটে কোশ্চেনটা আসছিল যে 2023, এটা মনে হয় যে তোমার সিন্ধু সভ্যতা কোন আধুনিক দেশে বিকাশ লাভ করেছিল? সিন্ধু সভ্যতাটা, এটা হচ্ছে ভারত ও পাকিস্তান। ভারত ও পাকিস্তান। তাহলে সিন্ধু সভ্যতা ভারত আর পাকিস্তানের মধ্যে হয়েছিল, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। আবার মনে করাচ্ছি, দেখো আমরা একটু আগে বললাম পুন্ড্র। পুন্ড্রটা কোথাকার নাম? বগুড়া। বুঝতে পারছো? এই যে সমতট, নোয়াখালী, কুমিল্লা, এই জিনিসগুলো মনে রাখতে হবে। ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো, সেগুলো বারবার আমি বলতেছি। এই যে পূর্বাংশের অঞ্চল, হরিকেল, সিলেট, এই জিনিসগুলো মনে রাখতে হবে। আচ্ছা, তোমরা এখন দেখো যে কৌটিল্য, কৌটিল্য নাম শুনছিলাম? কৌটিল্য দেখা যাচ্ছে, এই কৌটিল্য, এটা একটা কিন্তু বই। এখন এই বইটা কি? অস্ত্রশাস্ত্র বিষয়। এখন যদি বলে যে অস্ত্র, মানে সরি বই বললাম না, মানে বইয়ের লেখক, এই অস্ত্রশাস্ত্র বিষয়ে বইটার লেখক কে? কৌটিল্য। এই জিনিসটা মনে রাখতে হবে যে অর্থশাস্ত্র, অর্থশাস্ত্র বিষয়ক বইটার লেখক হচ্ছে কৌটিল্য। আমাদের এই জিনিসটা জানতে হবে। শশাঙ্ক, শশা আপা মনে রাখবা। আমি কিন্তু বারবার কোশ্চেন রিপিট করতেছি, এই জিনিসগুলো মনে রাখবা, যে জিনিসগুলো বারবার বলতেছি। দেখো, আমি যদি বলি যে কৈবর্ত বিদ্রোহ নাম শুনছিলা? কৈবর্ত বিদ্রোহ, কৈবর্ত বিদ্রোহ, এই কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিল? অনেক ইম্পর্টেন্ট, দিব্য। কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিল? দিব্য। এটা তোমার আরিতে আসছিল, কিন্তু মনে রাখবা যে কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিল? দিব্য। আচ্ছা, একটু আগে আমরা কিন্তু বললাম ওই যে চীনা পরিব্রাজক, এটা কিন্তু সালটা ইম্পর্টেন্ট। 634 খ্রিস্টাব্দে আসছিল চীনা পরিব্রাজক ফাফিয়ান। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কত সালে আসছিল? 634 খ্রিস্টাব্দে আসছিল। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এটা কিন্তু কারিউ কোশ্চেন যদি বলি। বুঝতে পারছো জিনিসগুলা? আচ্ছা, একটু মনে রাখতে হবে প্রথম শাসককে? গোপাল। পাল বংশের প্রথম রাজাকে? তিনিও কিন্তু গোপাল। এটা মনে রাখবা যে পাল বংশের প্রথম রাজাকে। আমি যদি বলি যে পাল বংশের, এটা কিন্তু বলি নাই তখন, দেখো পাল বংশের প্রথম রাজা, লিখলাম না বিস্তারিত, সেটা হচ্ছে কি? গোপাল। পাল, গোপাল, পাল, গোপাল, এইভাবে মনে রাখবা। তাহলে পাল বংশের প্রথম রাজা। বুঝতে পারছো বিষয়গুলো? আচ্ছা, মুসলমানদের বিজয়ের পূর্বে বাংলায় একজন শেষ হিন্দু রাজা ছিলেন, তোমরা কি তার নাম জানো? এটা হচ্ছে লক্ষণ সেন। লক্ষণ সেন। মুসলমানদের তো অনেক যুদ্ধ হয়েছে, এখন শেষ যুদ্ধের সময় একজন হিন্দু রাজা ছিল, সেটার নাম হচ্ছে কি? লক্ষণ সেন। এই জিনিসটা নামটা মনে রাখতে হবে। এটা কিন্তু তোমার জিইউতে আসছিল, আরিউতে আসছিল, এই যে লক্ষণ সেন কোশ্চেনটা। আচ্ছা, আমরা কিন্তু অনেক কিছু জানলাম মোটামুটি। দেখো এগুলা এইভাবে পড়তেছি মনে হচ্ছে যে অল্প কিছু, কিন্তু তুমি যখন খাতা জিনিসটা লিখবা দেখবা অনেক কিছু জেনে গেছো। আশা করি জিনিসগুলো তোমার হেল্পফুল হবে। আমি কিন্তু এই অংশটা থেকে বলতেছি, মনে হয় না এই অংশ থেকে আর কিছু দিবে। আমি যেগুলো পড়াচ্ছি এর বাহিরে কিচ্ছু পারবা না। যদি এই অংশ থেকে কোশ্চেন আসে, আমি 100% বলে দিব, এর বাহিরে কিচ্ছু আসবে না। তোমরা কি উপভাষা অঞ্চল জানো? দেখো, উপভাষা, উপভাষা অঞ্চল কোনটা? আমাদের বরিশাল্লা, মানে বরিশাল। বুঝতে পারছো? এটা কিন্তু বিসিএস এ আসছিল তোমার, এটা 36-এ আসছিল, 38-এ আসছিল, এই ধরনের কোশ্চেন হয়ে থাকে। কোশ্চেন কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো বিসিএস পরীক্ষার তোমার বিভিন্ন আরইউসিইউ কেউ এই জিনিসগুলো কোশ্চেনগুলো রিপিট করে থাকে। আচ্ছা, আমরা যদি বলি যে বাংলা সেন বংশের শেষ শাসনকর্তাকে? সেন, সেন বংশের একটু আগে দেখলাম যে হিন্দু, মানে মুসলমানদের যে বিজয় হয়েছিল, কোশ্চেন রিপিট করতেছি, মুসলমানদের তো অনেক যুদ্ধ হয়েছিল। এখন এই মুসলমানদের বিজয়ের পূর্বেই বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? লক্ষণ সেন বললাম। এখন যদি বলি যে সেন বংশের শেষ কে? সেন বংশের ক্ষেত্রে শেষ শাসনকর্তাকে? সেটা হচ্ছে কেশব সেন।
এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে কেশব সেন এটা হচ্ছে শেষ শাসনকর্তা। জিনিসগুলো বুঝতে পারছো? দেখো আমাদের গুলমাল হয় কোন জায়গায়, যে আইনি আকবরী আর তুজুকি আকবরী, আইন ই আকবরী, আইনি আকবরী, আর একটা হচ্ছে কি তুজুকি আকবরী, তুজুক ই আকবরী। এখন এই দুইটা নাম মনে হয় যে এইটা দিব না এইটা দিব, যখন আমাদের কোশ্চেনটা আসে। কি কোশ্চেনটা আসে যে বাংলাদেশের নামের যে উৎপত্তি সেটা কোথায় লেখা হয়েছে। এখন বাংলাদেশ কথাটা যখন তুমি শুনলা যে বাংলাদেশ নামের যে উৎপত্তি এটা কোথায় লেখা থাকবে, বাংলাদেশে তো আইন থাকে, অন্যান্য দেশে কি ভাষাটা আইন থাকে, অন্যান্য দেশে কানুন হিন্দিতে বলে, তাহলে বাংলাদেশে কিন্তু আইন বলে, তাহলে তুমি তুজুকি আকবরী দিবা না। এটা হচ্ছে বাবরের কাহিনী। এই জিনিসটা না বললাম এখানে, আমার জাস্ট এতটুকু মনে রাখবো যে আমরা এই জিনিসটা যাতে এইটাতে আগেই যখন বলবে বাংলাদেশের নামের উৎপত্তি কোথায়, বাংলাদেশের মানুষের ভাষাই তো আইন, আইন নামটা কোথাকার মনে রাখবা, আইন তো আমরা বাংলাদেশেই বলি, কানুন বলি না, তাহলে আমরা এই জিনিসটা দিব না, বাবরের কাহিনী এখানে দিব না, এই জিনিসটা বললাম। আরেকটা কোশ্চেন বিসিএস এ আসছিল আমাদের, দেখো যে শিলভদ্র নামটা মনে রাখবা, এটা অতটা ইম্পর্টেন্ট না কিন্তু আসলে করার কিছু নাই, আসে যাবে, ওই জন্য বলতেছি শিলভদ্র, আমরা কোনো কিছু বাদ দিব না। শিলভদ্র হচ্ছে কি চীনা পরিব্রাজক, তোমার এটা মনে হয় মানে একজন দীক্ষাগুরু ছিলেন, যদি দীক্ষাগুরুর নাম বলে তুমি এতটুকু মনে রাখবা যে দীক্ষাগুরু, দীক্ষাগুরু, এই দীক্ষাগুরু হচ্ছেন ইনি, শিলভদ্র হচ্ছেন একজন দীক্ষাগুরু। আবার বলতেছি পুণ্ড্রবর্ধন, পুণ্ড্রনগর, এই জিনিসগুলো মনে রাখবা, এটা কিন্তু মহাস্থানগড়ের বিষয়। তাহলে আমাদের যে আজকের টপিকটা ছিল প্রথম লেকচার, ফার্স্ট লেকচার, এর বাইরে লিখে দিব যে আর কোনো তুমি কোশ্চেন পাবা না, এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। যদি তোমার এসে যায় এই টপিক্স থেকে, এই টপিক্স থেকেই তুমি কোশ্চেন কমন পাবা। আর তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, যারা মেডিকেল প্রয়াসী, আমরা কিন্তু একটা কথা বারবার খোলাখুলি বলতেছি যে তুমি যে কোনো বই দাগানো ক্লাস, অনলাইনে অনেক অনেক বেস্ট টিচার আছে, তাদের অভাব নেই, কিন্তু এই ধরনের খুঁটিনাটি বিষয়গুলো বাংলাকে বাংলাহ করব, তাহলে যে আমাদের মুসলিম কথাটা মনে থাকবে, আবার শশা আবা পড়বো, এই জিনিসগুলা, এই ধরনের ক্লাসগুলা তোমাদের যদি দরকার হয়, মানে আমি তো জানি তোমাদের ঘাপলাগুলো কোথায়, আমরা কিন্তু সবাই বই দাগানো ক্লাস করে থাকি, সবাই বই পড়ি, এইভাবে পরীক্ষায় যাই, কিন্তু পড়ার মাঝে যে একটা গারত্ব আছে, কোথায় ভুল হচ্ছে, কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো যদি লেকচার পিডিএফ তোমরা চাও, তোমাদের আমাদের টেলিগ্রাম গ্রুপে একটা যুক্ত হতে হবে। এখন এই টেলিগ্রাম গ্রুপটা কিন্তু আমাদের প্রাইভেট, তোমাদেরকে একটা জাস্ট অ্যামাউন্ট নেওয়া হয়েছে 69 টাকা, এটা কিন্তু কোনো অ্যামাউন্টই না। ধরো একটা মানুষের মোবাইল রিচার্জ না, ধরবা যে আমি সবসময় এটা বলি যে একটা ভুল নাম্বারে রিচার্জ করছো, যার বিনিময়ে তোমরা মেডিকেল পর্যন্ত থাকতে পারবা, তোমার মেডিকেল পরীক্ষার আগ পর্যন্ত এই গ্রুপটা থেকে তোমাকে কখন আর লিভ দেওয়া হবে না, তোমাকে লিভ নিতে হবে না। এখন এটা পেমেন্ট করে তুমি জাস্ট গ্রুপে যুক্ত হয়, তোমার মেডিকেল প্রয়াসী যারা বলতেছি, তারা বিভিন্ন ধরনের আপডেটস পাবা। আপডেটস বলতে কখন মেডিকেল পরীক্ষা সেইটার না, এই ধরনের খুঁটিনাটি বিষয়গুলো তোমরা যদি আমাদের পেজে একটু ভিজিট করো, দেখবা অনেক ধরনের শর্টকাট টিপস, সব কিছু তো মনে রাখা যায় না, এই ধরনের টিপসগুলো আমরা এই পেজে দিয়ে রাখি, হ্যান্ড নোটস দিয়ে রাখি। তোমাদের ডেইলি প্রতিদিন এমসিকিউ থাকে 50 করে, 100 ছিল 50 করছি, অধ্যায় ভিত্তিক, মানে মোটামুটি সব ধরনের সার্ভিস পাবা তোমরা। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এইভাবে আমরা পরবর্তীতে তোমরা যদি রেসপন্স করো ভালোভাবে, আমরা প্রতিটা টপিক জিকে একদম একদম 12টা বাজাই দেবো, জিকে সমস্যা নাই, জিকে ফার্স্ট টু লাস্ট আমাদের কোর্স চলবে চলমান।